আসসালামু আলাইকুম। ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদেরকে একটা আনকমন একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। আমার নিজস্ব 5-6 বছর অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু কথা বলবো। এই যারা এনটিআরসি যারা নিয়োগপ্রাপ্ত হবেন এই স্কুল প্রতিষ্ঠানে বেসরকারি, তাদেরকে খুব ভালো একটা আজকে কথা বলবো, ভালো কিছু উপদেশ দিব, ভালো কিছু দিক নির্দেশনা দিব, কিছু সুবিধা বলবো, অসুবিধা বলবো। এখন সুবিধাগুলো আমি অলরেডি এই চ্যানেলে একটা ভিডিও করেছি, অলরেডি অনেকেই দেখেছেন এবং অনেকের কাছ থেকে আমি এইটুকু আশা করেছি বা এইরকমভাবে কমেন্টস পেয়েছি যে ভাইয়া আপনি সব কিছুই সুবিধাগুলো বললেন, এবার কিছু অসুবিধা সম্পর্কে কিছু বলেন যেটা জানলে আমরা আগে থেকে সাবধান হয়ে যাব এবং সচেতনতা অবলম্বন করতে পারবো, সেই বিষয়ে একটু কথা বলবেন। ভিডিওর মধ্যে থাকছে খুব গোপনীয় কিছু কথা, সো ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখবেন এবং ভিডিওর শেষে আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব যেটা আপনার জীবনে সারা জীবনের জন্য কাজে লাগবে। এই টিপসগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি এই স্কুল প্রতিষ্ঠানে জব করতে গিয়ে আপনি মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হবেন এবং আপনি পদে পদে আপনি সমস্যার সম্মুখীন হবেন। তো চলেন আমরা শুরু করছি আর বেশি কথা না বলে। তো আমি এই দুইটা সুবিধা বলা হয়নি, আমি যে একটা ভিডিও করেছিলাম গত ভিডিওতে স্কুল প্রতিষ্ঠানের সুবিধা নিয়ে, সেই দুইটা সুবিধার কথা বলা হয়নি। আমি প্রথমে এই দুইটা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে স্কুল বেতনের প্রভিডেন্ট ফান্ড। এই বিষয়টা হচ্ছে যে আপনার স্কুলে প্রতিষ্ঠানে আপনার জন্য যে নির্দিষ্ট একটা বেতন দেওয়া হবে, সেটা 2-3,000, 5,000, 4,000 টাকা যেটাই হোক, সেই টাকার উপরে আপনি একটা প্রভিডেন্ট ফান্ড পাবেন। স্কুল প্রতিষ্ঠানের কোনো প্রতিষ্ঠান করে, কোনো প্রতিষ্ঠান করে না, তবে ম্যাক্সিমাম বেশিরভাগ প্রতিষ্ঠানই করে। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার বেতন 5,000 টাকা হয়, যদি সেখান থেকে আপনি 6 মাস যদি চাকরি করেন, 6 মাস করার পরে এখানে ওই সভাপতি ম্যানেজিং কমিটির রুলস অনুযায়ী সেখান থেকে আপনি 5% বা অথবা 8% হারে প্রতি মাসে আপনার ওই টাকা থেকে, অর্থাৎ স্কুলের যে বেতনটা ধরা হয় সেখান থেকে 5% অথবা 8% হারে ওই টাকা আপনার সাথে প্রভিডেন্ট ফান্ড হিসাবে আপনার অ্যাকাউন্টে অর্থাৎ আপনার ব্যাংকে জমা হবে। সাথে সাথে ওই 5% যত আছে ওই সময় পরিমাণ টাকা আবার স্কুল প্রতিষ্ঠান আপনাকে অতিরিক্ত দিবে। যদি ধরেন আপনার 5%-এ যদি আপনার 400 টাকা হয়, স্কুল প্রতিষ্ঠান আপনাকে আরও 400 টাকা দিবে, টোটাল 800 টাকা। যদি 1,000 টাকা হয়, স্কুল প্রতিষ্ঠান আপনাকে আরও 1,000 টাকা দিবে। এভাবে 2,000 টাকা করে প্রতি মাসে আপনার প্রভিডেন্ট ফান্ড জমা হবে। দেখা যাচ্ছে আপনি অবসর প্রাপ্ত হয়ে গেছেন, ওই সময় স্কুল থেকে আপনি 5-6 লক্ষ টাকা পাইতে পারেন। এটা হচ্ছে একটা প্রভিডেন্ট ফান্ড স্কুল থেকে আপনি পাবেন। আরেকটা হচ্ছে সরকার প্রদত্ত এককালীন আপনি টাকা পাবেন। ধরেন আপনি একজন সিনিয়র শিক্ষক হিসেবে আপনি এখন রিটায়ার্ড করবেন, বেসরকারি এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, সেখান থেকে আপনি কিন্তু একটা এককালীন টাকা পাবেন। সেটা আপনি 25 লক্ষ থেকে 30 লক্ষ টাকা পর্যন্ত আপনি পাইতে পারেন। তো বিরাট একটা অঙ্ক অ্যামাউন্ট। তো এই দুইটা সুবিধা আপনাদের বলা হয় না, এই ভিডিওর মধ্যে আমি ক্লিয়ার করে দিলাম। এবার আমরা শুরু করছি। দেখেন অসুবিধার সমূহ কীগুলো হতে পারে, এই কথাগুলো আপনি খুব মনোযোগ সহকারে শুনবেন। আমি বলছি, আমি নিজ থেকে, এটা বানানো কথা না, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে, নিজের অভিজ্ঞতা থেকে, সেটা আমি আমার 7-6 বছরের এই শিক্ষকতা পেশা থেকেই আপনাদের সাথে শেয়ার করা। তো চলেন আমরা শুরু করছি। প্রথমে দেখেন মনোমালিন্য বিষয়টা, আপনারা অনেকেই জানেন এই বিষয়টা কিন্তু খুব মারাত্মক আকার ধারণ করে। যদি কোনো আপনার প্রতিষ্ঠানের কোনো শিক্ষকের সাথে, আপনার কোনো কলিগ সহকর্মীর সাথে আপনি মনোমালিন্য হয়ে যায়, সেটা আজীবনের জন্য কিন্তু এটা খুব খারাপ একটা বিষয় হয়ে দাঁড়ায়। দেখা গেছে আপনি আপনার কলিগে, আপনি আপনার সহকর্মী, আপনি আপনার কলিগের সাথে সারা জীবন কাজ করতেছেন, কিন্তু বছরের পর বছর চলে যায়, যুগের পর যুগ চলে যাইতেছে, কিন্তু এত বছর কাজ করার পরও আপনি ওনার মনটাও চিনতে পারেন না, আপনি আপনার মনও উনি চিনতে পারেন না, অথচ এত কাছাকাছি থাকেন। এই মনোমালিন্য বিষয়টা কিন্তু খুব বেশি হয়ে থাকে। তো চলেন আমরা 2 নাম্বার দেখি, গ্রুপিং। এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা। প্রত্যেকটা স্কুল প্রতিষ্ঠানে এই গ্রুপিং বিষয়টাই কিন্তু স্কুল প্রতিষ্ঠানের যে মান উন্নয়নটা সেটা ধ্বংস করে ফেলে। গ্রুপিংটা কি? গ্রুপিংটা হচ্ছে, ধরেন আপনি একটা ডিপার্টমেন্ট, আপনার হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ড, কারো আর্টসের, কারো হচ্ছে এই আর্টসের, কারো হচ্ছে বিজ্ঞানের। তো গ্রুপিংটা হয় টিচার অনুযায়ী। ধরেন 2জন টিচার, 3জন টিচার একটা গ্রুপ। ওরা কি করে, ওরা 3 জনের যত সুযোগ সুবিধা আছে 3 জনে চেষ্টা করে তাদের কাছ থেকে সব কিছু কামাই নিতে। ধরেন সাপোজ আমি যদি বলি যে ধরেন একটা স্টুডেন্ট, ওই 3 জন টিচার, ওই 4 জন টিচার একটা কোচিং সেন্টার খুলছে মিলা। তো সেখান থেকে ওই কোচিং সেন্টার যত স্টুডেন্টগুলো আছে, তারা চাইবে আপনি যাতে কোনো স্টুডেন্ট না পড়ান, তাদের যতগুলো স্টুডেন্ট আছে সব
তো ওই গ্রুপে চলে যাক, অথবা ওই 3 জন 4 জন যে গ্রুপিংটা আছে তাদের কাছে চলে যাক, সবাই ওই চেষ্টা করবে। আপনি টিচার, আপনি স্টুডেন্ট না পান, আপনি পড়ান না, ওনাদের কোনো মাথা ব্যথা যাবে না বা আপনাকে হেল্পই করবেন। এই গ্রুপিং বিষয়টা দেখা যাচ্ছে আরও অনেক কাজকর্মে দেখছেন, আমি পরীক্ষার সময় চেষ্টা করবো ওনারা যে 4 জন যে গ্রুপিং যে বিষয়টা আছে, 4 জনে মিলা একটা হলে থাইকা 2 জনে এক হলে থাকবে, কথা বলবে, গল্প করবে। দেখা গেছে 2 জন পরীক্ষায় ঘাট দেবে, একজন বাইর হবে, 2 ঘন্টা 3 ঘন্টা চলে যাবে, চা খাওয়ার গল্প গুজব করে সময় কাটাই দিব, আর একজন কোনো খবর নাই। এরকমভাবে মিল মহব্বত করে গ্রুপিং শুরু হয়। এই গ্রুপিংয়ের কারণে কিন্তু প্রতিষ্ঠানের অনেক ক্ষয়ক্ষতি হয়। তো চলেন এরপর অলস বিষয়টা হচ্ছে, প্রতিষ্ঠানের অনেক টিচার আছে যে আলসামি করে, অলস করে, ঠিকমতো ক্লাসে যায় না। দেখা গেছে ক্লাস ঘন্টা পড়লো, এখন ক্লাসে যায় না, ক্লাসে 10 মিনিট 20 মিনিট একটু ঘুমাইয়া, একটু বইসা, একটু জিরাইয়া, ওই যে বিভিন্ন কাজের শ্রুতি ধরে যে আমাকে হেড স্যার এই কাজটা দিছে, এই অ্যাপ্লিকেশন লিখতে হবে, বা ওই রকম উপজেলা থেকে কাজ আছে এটা লিখতে হবে, এরকম করে দেখা গেছে তার ক্লাসের অর্ধেক সময় কাটায় দেয়। সেক্ষেত্রে ওইখান থেকে অন্য কোনো টিচার দেখা গেছে সে এইমাত্র ক্লাস করে আসলো, ওই টিচারকেই আবার অন্য ওনার যে অলস করে বসে আসছে ওনার ক্লাসটাই কিন্তু আবার আপনাকে করাইতে যাইতে বলে, সেটা যে কোনো প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক কনভিন্স করে। এই সমস্যাটা কিন্তু প্রায় হয়ে থাকে। এটা হচ্ছে অলস টিচার যারা আছে তাদের ক্ষেত্রে। তার বিভিন্ন দেখা গেছে একটা কাজের দেখা গেছে আপনার উনি ক্লাসটা কইরা আইসা এই কাজটা করতে পারতো, কিন্তু না, ওনার কথা হচ্ছে না, আমি এখন এই কাজটা করলে দেখা গেছে এই কাজটা করার মাঝে দিয়ে ওনার যে ক্লাসটা আছে সেটা অন্য কাউকে দিয়ে করাইবো, তাই ওই উদ্দেশ্যে সে কাজটা করে। তারপরে আসেন দেখেন পরিশ্রম। অনেক টিচার আছে যে খুব পরিশ্রম করে, সারাক্ষণ পরিশ্রম করে, দেখা গেছে ক্লাসের পর ক্লাস করতেই থাকে। এই পরিশ্রম অনেক, তাদের কিন্তু পরবর্তীতে মূল্যায়ন হয় না। তারপরে দেখেন 5 নাম্বার যে আসে সম্পর্ক। এই সম্পর্কটা যে মনোমালিন্য যে বিষয়টা বললাম সেটার মতো সেম সম্পর্কগুলো অনেক টিচারদের আছে, ম্যাক্সিমাম টিচারের মধ্যে আছে, ম্যাক্সিমাম টিচার না, প্রায় গণা 2-3 জন। ওনারা খুব ভালো মনের মানুষ, ওনারা সবার সাথে মিশতে চায়, কিন্তু পরবর্তীতে ওনারাই আবার বেশি কথা শোনে, সেটা সভাপতির কাছ থেকে হোক, ম্যানেজিং কমিটির কাছ থেকে হোক, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, এরকম অনেকের আছে, অনেকের কাছ থেকে তারা হ্যস্তন্যস্ত হয়, কাজ করে, তারপরে হ্যস্তন্যস্ত হয়। তারপরে দেখেন ছুটি। এই ছুটি বিষয়টা যদি আমি বলি, সেটা আসলে দেখা গেছে আপনার প্রতিষ্ঠানের সাথে প্রধান শিক্ষক অথবা সব ম্যানেজিং কমিটির সাথে আপনার ভালো সম্পর্ক, দেখা গেছে আপনি কী করলেন, আপনি যে কোনো একটা সমস্যার লেগে ছুটি দিলেন, আপনাকে ছুটি দিয়ে দিল। দেখা গেছে অন্য একটা শিক্ষক প্রধান শিক্ষকের কাছে গেল ছুটি দেওয়ার জন্য, তো দেখা গেছে ছুটি না দিয়া বরং চার উল্টাপাল্টা কথা বলে ওনাকে ফেরাই দিল, ওনাকে ছুটি দিল না। অথচ যাকে ছুটি দেওয়া হয়েছিল তার চাইতে গুরুত্বপূর্ণ আপনার কাজটা ছিল, কিন্তু আপনাকে ওই মুহূর্তে ছুটি দেওয়া হলো না। এই বিষয়গুলো কিন্তু প্রতিষ্ঠানের মধ্যে হয়ে থাকে। যাই হোক, এবার দেখেন খাদ্য যে বিষয়, এটা আমি এখানে নিয়ে আসলাম এই জন্য, এটার মূল কাহিনীটা হচ্ছে দেখেন শিক্ষা প্রতিষ্ঠান অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানে, যেটা 7ই ডিসেম্বর 7ই মার্চ হোক, তারপরে 26শে মার্চ, তারপরে 16ই ডিসেম্বর, বিভিন্ন অনুষ্ঠান, তারপরে মিলাদ মাহফিল, বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু, তারপরে শেখ মুজিবুর রহমানের জন্ম বা মৃত্যুবার্ষিকী, বিভিন্ন অনুষ্ঠান থাকে। ওই সময় কিছু একটা খাওয়া দাওয়ার একটা আয়োজন করা হয় প্রতিষ্ঠানে। দেখা গেছে অনেক, আপনি বলার খুব খারাপ লাগলো বলতে হয়, দেখা গেছে যে প্রতিষ্ঠানের যে ম্যানেজিং কমিটি আছে ওনাদের জন্য এক ধরনের খাবার রাখা হয়, আবার যা টিচারদের জন্য আবার অন্য ধরনের খাবার রাখা হয়। এটা প্রায় ক্ষেত্রে হয়ে থাকে অনেক প্রতিষ্ঠানে। এটা খুব আসলেই আমার কাছ থেকে অনেক খারাপ লাগে বিষয়টা, যে এখানে বিবাদ হবে কেন? এটা আমরা সবাই মানুষ, সবাই তো আমরা একই শ্রেণী, এখানে কেন এত বিভাজন হবে? এই বিষয়টা কিন্তু হয়ে থাকে। দেখা গেছে এক একজনের জন্য এক এক রকমের আপ্যায়ন, সেটা নিম্নমানের, একটা হচ্ছে উচ্চমানের আপ্যায়ন। তো এটা হচ্ছে খাদ্যের বিষয়টা আমি বললাম। তারপরে দেখেন দূরত্ব বিষয়টা হচ্ছে আপনি একটা টিচার মানুষ, অন্য একটা টিচারের সাথে আপনার মনোমিলন্য হয়েছে, দেখা গেছে কথা কাটাকাটি হয়েছে, যাই হোক হইতে পারে। এটার বিষয়টা আপনি জব করার বিষয়, আজকে আপনার যে কথা কাটাকাটি হবে কালকে আপনি ভুলে যাবেন, এটা হচ্ছে নিয়ম, এটা রুল। কিন্তু না, অনেক টিচারের মধ্যে এরকম সারা জীবনের মধ্যে গাইথা রাখে। দেখা গেছে আপনি একটা স্কুলে একটা হলের মধ্যে গার্ড দিবেন, আপনার বার্ষিক পরীক্ষা অথবা পরীক্ষা চলতেছে, তো সেখান থেকে ওই যার সাথে আপনার একটু মনোমালিন্য হয়েছে তার সাথে আপনি একটু দূরত্ব বজায় রেখে চলেন। তো দেখা গেছে আপনার গার্ড একই সাথে পড়ছে,
একটা হলের মধ্যে, একটা রুমের মধ্যে, সেখান থেকে আপনি নেতিবাচক কথা বলেন প্রধান শিক্ষক বা যে আপনাকে গার্ড ফালায়, যে কাজটা করে যে না আমি ওনার সাথে এই হলের মধ্যে গার্ড দিতে পারবো না, আমাকে অন্য কোনো টিচারদের সাথে দেন বা আমার প্রিয় কোনো টিচারের সাথে গার্ডে ফালান, আমি ওনার সাথে কাজ করব না। তো এগুলো আসলে খুব মারাত্মক। এগুলো যদি আপনি মনমালিন্য এরকম অশান্তির মধ্যে বা এরকম একটা দূরত্বের মধ্যে আপনি পড়ে যান, তাহলে কিন্তু আপনাকে অনেক খারাপ লাগবে। বিষয়টা আসলে আমি কীভাবে বুঝাবো, আমার ব্যক্তিগত লাইফে আসলে এগুলা মনে চাইবে আমি চাকরি বা একটি জব ছেড়ে দিয়ে আশা করি, এরকম হয়ে যায় আর কি। যাই হোক, আপনারা বুঝতে পারছেন আমি কী বুঝাতে চাইতেছি। তারপর দেখেন পক্ষপাতিত্ব, এটা খুব মারাত্মক একটা বিষয়। অনেক টিচার আছে পক্ষপাতিত্ব করে, দেখা যাচ্ছে আপনি একটা ভুল করছেন, এই ভুলটার কারণে সেটার কীভাবে আপনার ভুলটা আরও বাড়ানো যায়, সেটা বাড়াইয়া সেটার আরও অভিযোগ আনাইয়া এটার মধ্যে পক্ষপাতিত্ব করা, না এটা ভালো না, ওইটা এরকম, হ্যাঁ এরকম কাজ করছে। হ্যাঁ, আপনার দেখা দিয়ে আপনি একজন তো বললেই, তার বিরুদ্ধে আবার আরেকজন আপনার পক্ষে আপনার বিরুদ্ধে এই কথা বললো, নেতিবাচক চিন্তা আপনার কথা, আপনি যে অপরাধটা করছেন সেটার মধ্যে আরও বেশি বাড়ায় আপনাকে সৈকসের কী যেন বলে সৈকসের ব্যবস্থা করে দিল। এই হচ্ছে পক্ষপাতিত্ব বিষয়, এটাও কিন্তু খুব স্কুল প্রতিষ্ঠানের হয়ে থাকে। তারপরে দেখেন বেতন, এই বেতনের বিষয়টা যদি বলি, সেটাও কিন্তু স্কুল প্রতিষ্ঠানে এনটিআরসি থেকে যেটা পান সেটা তো আছেই, কিন্তু আপনাকে স্কুল কর্তৃক যে বেতনটা ধরা হবে সেটার মধ্যে একটা গরমিল, বিরাট একটা ব্যবধান থাকে। দেখা গেছে আপনার একই যোগ্যতা, আপনি শিক্ষক একই, অন্য টিচারের বেতন 1,000, 1,500, 2,000 টাকার মধ্যে ব্যবধান। কিরে ওনার বেতন 5,000 টাকা, আমার বেতন 4,000 টাকা কেন? ওনার বেতন 8,000 টাকা, আমার বেতন 7,000 টাকা, 5,000 টাকা, এরকম একটা ব্যবধানও থাকে। তো এগুলা দেখলে আসলে আপনার জব করতে মনে যাবে না, অনেকের ক্ষেত্রে এরকম করা হয় অনেক স্কুল প্রতিষ্ঠানে। তারপর দেখেন 11 নম্বর যে বিষয়টা আমি নিয়ে আসছি, সময় লেট বলতে এখানে আমি বুঝাইছি যে আপনার স্কুল যদি 10টায় হয়, সেখানে যদি কোনো টিচার আছে 10টা 11টায় যায়, চা খাইতে খাইতে এমনি সামনে ঘুরে ফিরে সে 10টা 11টা 11:30 বাজায় ফেলে, প্রথম ক্লাস নাই, তো সেই অনুযায়ী তো নিয়ম বা রুল হচ্ছে সবাই একসাথে যাইব, কারো কোনো নিয়ম নিষেধ নাই যে আমার 10টায় ক্লাস, সকালে যদি আমার প্রথম ঘন্টায় ক্লাস নাও থাকে তাও কিন্তু আমার 10টা আগে গিয়ে পৌঁছতে হবে। বিষয়টা হচ্ছে এরকম, কিন্তু না, অনেক প্রতিষ্ঠান আছে কি করে যে অনেকে আছে যে ক্লাস 11:30টায় বা প্রথম ক্লাস নাই, আর 10টায় ক্লাস শুরু, আর কোনো টিচার নাই, সে কি করবে আমি 10:30টায় যাই বা 11টায় যাই, এরকম অনেকে দেখা গেছে 10:30টায় আইসাও কথা শুনতে, অনেকে 11:30টায় আইসাও কথা শুনতে হয় না। তো এই বিষয়গুলো কিন্তু প্রতিষ্ঠানে হয়ে থাকে, সময় লেটের বিষয়। কোথায় ঘুরতে যাওয়া, এইটা আমি এই কোটেশনটা নিয়েছি এই জন্য যে আপনারা দেখেন সবাই টিচাররা মিলে একটা আয়োজন করলেন, কোনো একটা স্থানে আপনি ঘুরতে যাবেন, যে কক্সবাজার, কুয়াকাটা, রাঙামাটি, যেখানে ঘুরতে যাবেন। তো সেখান থেকে ঘুরতে যাওয়ার পরে আপনি দেখা গেছে এখানে একটা গ্রুপিং সৃষ্টি হয়ে যায়, যে দেখা গেছে আপনি চাইতেছেন সবার সাথে মিশতে, সবার সাথে চলাফেরা করতে, সবার সাথে আনন্দ উপভোগ করতে, কিন্তু না, দেখা গেছে আপনি কিছু টিচারদের সাথে যে কথা বললা যে আনন্দ পাবেন, মাধুর্য পাবেন, অন্য টিচারদের সাথে আপনি কথা বললে কোনো আনন্দ পাবেন না, কোনো মাধুর্য পাবেন না, মনে হয় যেন ওনাদের কাছে আপনি কিছুই না, মানে আপনাকে হেলে ফেলাই দিবে। এবং ওনাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপিংয়ের মধ্যে আপনি গেলে আপনি সেখান থেকে মূল্যহীন হয়ে যাবেন, সোজা কথা। ওই ক্ষেত্রে আপনার অনেক খারাপ লাগবে এই ব্যবধানটা, এই ঘুরার বিষয়টা। তারপরে দেখেন শিক্ষার্থীকে ব্যত্রাঘাত, আপনি একটা শিক্ষার্থীকে, বর্তমানে সরকার নিষেধ করেছে শিক্ষার্থীর গায়ে হাত দেওয়া বা ব্যত্রাঘাত করা। সেক্ষেত্রে যদি আপনি কোনো মতে আঘাত করা তো লাগার পরে কোনো একটা হঠাৎ করে একটা শিক্ষার্থীর গায়ে বেশি চোট পড়ে গেছে, এদিকে বেশি আঘাত পড়ে গেছে, সেই শিক্ষার্থী আবার কোনো মাধ্যমে অভিভাবক জানতে পাইলো বা টিচার জানতে পাইলো, অন্য প্রধান শিক্ষক প্রতিষ্ঠানের সভাপতি যা ম্যানেজিং কমিটির লোক জানতে চাইলো, সেখান থেকে আপনাকে অনেক রকমের অপদস্থ করবে, অপমান করবে। সেখান থেকে টিচারের যে অভিভাবক আছে, যে আপনি যেই ছাত্রকে মারছেন, যে শিক্ষার্থীকে মারছেন, সেখানে ওনারা যে কথাগুলো বলবে আপনার মনে হইব না আমি এখনও চাকরি করি, এই মুহূর্তে আমি ছেড়ে চলে যাই, এত কষ্ট লাগবে। হয়তো আপনাদের মনের অবস্থাটা কী হবে সেটা বুঝতে পারছেন। তারপরে দেখেন স্কুলের আয় থেকে বঞ্চিত করা, দেখেন কি স্কুলের অনেক কিছু আয় আছে, সেখান থেকে আপনাকে অনেক ক্ষেত্রে বঞ্চিত করবে অনেক টিচারকে। দেখা গেছে এটা আমি সব স্কুল বলছি না, আমি কিছু স্কুলের কথা বলছি, অনেক স্কুল অনেক ভালো প্রতিষ্ঠান, তো এরকম সমস্যা অনেক প্রতিষ্ঠান হইতে পারে। দেখা গেছে যে আপনার স্কুল প্রতিষ্ঠান দেখেন প্রতি 5 বছর বা 3 বছর অন্তর কিন্তু প্রতিষ্ঠানের খাতা বিক্রি করা হয়, সেটা দেখা গেছে 30,000, 40,000 অথবা 20,000, 18,000 পর্যন্ত কিন্তু খাতা বিক্রি করা হয়। দেখেন যে পরীক্ষাগুলো হয় সেটা রুলস আছে একটা,
3 বছর পর বা 5 বছর সংরক্ষণ রাখে কিন্তু পরবর্তীতে বিক্রি করতে হবে। এটা একটা নিষেধ আইন, শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা সিস্টেম আছে। তো এই খাতাগুলো বিক্রি করার ফলে বিরাট একটা অঙ্ক কিন্তু আসে, সেই অঙ্কটা কিন্তু টিচারদের মধ্যে বা ভাগ করে সবাই নেওয়া হয়, সেখান থেকেও কিন্তু অনেকে কম পায় বা অনেকের উপর জুলুম করা হয়, সেখান থেকে ঠিকমতো তাদের পাওনা দেওয়া হয় না। এটা হচ্ছে স্কুলের আয় থেকে বঞ্চিত করা। তারপরে দেখেন যে বিষয়, এবার আমি এতক্ষণ আপনাদের যে সমস্যার কথা বললাম, এখন আপনাদের কিছু একটা সমাধানের কথা বলবো। দেখেন এখানে সমাধানের কিছু বিষয় আছে যেটা আমি আমার ব্যক্তিগত লাইফে চেষ্টা করছি, যেটা আমি উপভোগ করছি যে আপনি যদি এইভাবে চলাফেরা করেন তাহলে আপনি আশা করি কিছু সমাধানটা আপনার লাইফ থেকে পেয়ে যাবেন। তো দেখেন আপনি প্রথমে আমি যেই সমাধানটা আমি নিয়ে আইছি, সেটা যে বিষয়ে পড়ান সেই বিষয়ে পড়াতে চেষ্টা করবেন। এই কথাটা যে কত গুরুত্বপূর্ণ আপনার এনটিআরসি নিয়োগ পাওয়ার পর যে প্রতিষ্ঠানে জব করবেন তা বলার বাইরে। আপনি যদি অন্য কোনো সাবজেক্টে আপনি পারদর্শী দেখান, অন্য কোনো সাবজেক্টে আপনি পারেন বা অনেক পারেন, সেই বিষয়টা যদি বুঝাইতে পারেন, যদি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সভাপতি, ম্যানেজিং কমিটি দেখা গেছে ওই সব বিষয়ের সাবজেক্টগুলো আপনার উপরে চাপাই দিবে। তো কেমন একটা অসুবিধা কেমন হয়, ধরেন আপনি বাংলায় পড়ান, সাপোজ এখন আপনি বাংলায় পারদর্শী, বাংলায় আপনার সাবজেক্ট, বাংলায় আপনার নিয়োগপ্রাপ্ত। এখন আপনি পারদর্শী দেখাইছেন, আপনি ইংরেজিও পারেন, অঙ্কও পারেন। তো সেক্ষেত্রে ধরেন এখন স্কুলে অঙ্ক টিচার আসে নাই, এখন 8 অঙ্ক ক্লাস করাইতে হবে, 9 অঙ্ক ক্লাস করাইতে হবে, 6 অঙ্ক ক্লাস করাইতে হবে। এই যে গ্যাপগুলা, এখানে কিন্তু আপনার উপরে চোখ পড়বে। আপনি যে ক্লাস করাইলেন, আপনি টানা ক্লাস করানি তো অন্য টিচারদের ক্লাস করানোর জন্য আপনাকে এখানে বলা হবে, আপনি করতে হবে। তো সেক্ষেত্রে এই জন্য দেখবেন আপনি প্রত্যেকটা ঘন্টা যদি করেন, আপনার যে মাথা ব্যথা শুরু হবে, আপনার যে একটা আপনার মনের মধ্যে যে একটা অশান্তি শুরু হবে, সেটা আপনি কল্পনা করতে পারবেন না। তো এই জন্য আমি বলছি যে বিষয়ে পড়ান ওই বিষয়ে আপনি সীমাবদ্ধ থাকবেন, যে সোজা বলবেন না আমি ওই বিষয়ে পারি না, আমি যাব না। হ্যাঁ, যদি এটা বলতে পারেন আপনি কিছুটা স্বস্তি পাবেন বা আপনাকে দেওয়ার চেষ্টা করবেন, অন্য কাউকে দেওয়ার চেষ্টা করবে। এই হলো একটা বিষয়টা আমি আপনাদের প্রথম যে সমাধানটা সেটার মধ্যে আমি আপনাদের নিয়ে আসছি, যে এরকম বিষয়ে আপনি একটু সাবধান হয়ে যাবেন। তারপরে দেখেন 2 নম্বর যে বিষয়টা, কম্পিউটার স্কিল যদি আপনার ভালো থাকে, আপনি কম্পিউটারে নিয়োগ না, আপনি ম্যাথে চান্স পাইছেন, আপনি ইসলাম ধর্মে, ইসলাম ইতিহাসে চান্স পাইছেন, আপনি গণিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তো এখানে যদি আপনি কম্পিউটার স্কিল ওনাদেরকে দেখা গেছে, আপনি যে সময় নিয়োগপত্র আপনাকে দেওয়া হবে স্কুল থেকে, সেখান থেকে নিয়োগের নিচে কিন্তু লেখা থাকে যে এখানে স্কুল প্রতিষ্ঠানের সময়ের বাইরে এবং পরেও আপনাকে কাজ করার প্রতিষ্ঠানকে সময় দিতে হবে, কাজ করার জন্য প্রতিষ্ঠানকে সময় দিতে হবে, এরকম একটা নিয়োগপত্রে লেখা হবে। সেই লিখিত নিয়োগপত্রে কিন্তু আপনাকে সাইনটা করাইতে হবে। যদি আপনি কম্পিউটার স্কুল ভালো থাকেন, আপনি বাংলা টিচার নিয়োগ হইলেও কি, আর হচ্ছে আপনি গণিতের নিয়োগ হইলেও কি, সেক্ষেত্রে দেখা গেছে আপনাকে অনেকের সময় আপনাকে কম্পিউটার যে কাজগুলো আছে সেগুলো, সেটা উপবৃদ্ধ হইতে পারে, ফর্ম ফিল আপ হইতে পারে, কারণ নাম লিস্ট করা হইতে পারে, চিঠি লেখা হইতে পারে, এগুলো আপনাকে করাইতে পারে। রাত্রে 3টা নাই, 4টা নাই, 2টা নাই, আপনাকে বলা হবে। তো সেক্ষেত্রে আমি বলবো, আপনি যদি কম্পিউটার স্কিল ভালো থাকে, সেটা আপনি কাউকে প্রকাশ না করা, যে আপনি যে পারেন সেটা না বোঝানো, এটা আপনি ব্যক্তিগত কাজে লাগাইবেন। কারণ আপনি তো আর ওইখানে এই কম্পিউটার স্কিলে আপনি ওইখানে জব পান নাই, আপনি কেন এটা দেখাইবেন? যাই হোক, এরপর দেখেন অন্য কোথাও ইন্টারভিউ দিতে গেলে ওনাদেরকে জানাইবেন না। জানানো হইলে কি হয়, যে দেখেন আপনি অন্য কোনো যেখানে আপনি জানাইলে আপনার কাছ থেকে একটা দূরত্ব সৃষ্টি হবে। তো ওনারা মনে মনে ভাববে আপনি চলে যাবেন, আপনি এখানে থাকবেন না, কিছুদিন পর চলে যাবেন, একটা মন থেকে একটা দূরত্ব সৃষ্টি হবে। যতই কাছের হোক, প্রতিষ্ঠান প্রধান মনে করবে উনি চলে যাবে, আপনার কাছ থেকে মনটা দূরে রাখবে। সেই ক্ষেত্রে কি হবে, আপনাকে দিয়ে আরও বেশি বেশি কাজ করাই নিতে চেষ্টা করবে। দূর চলে যাবে, আর ইচ্ছা মতো ক্লাস দিয়ে দিই, 7 ঘন্টা 7টা ক্লাস দিয়ে দিই। তো এই হচ্ছে অসুবিধা যে বিষয়গুলো। তো ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন শিক্ষামূলক নিত্য নতুন ভিডিও পেতে, এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।